আবার কিন্তু পুঁজিবাজারকে চাঙ্গা করা, আমি এখানে চাঙ্গা করা যাচ্ছে না বা সেখানে আস্থাও ফিরিয়ে আনা যাচ্ছে না, ফিরিয়ে আনা যাচ্ছে না, এরকম বারবার এক একটা হতে থাকে না। এখানে আমি কিন্তু এখানে একটু আমি নিজেদের দোষটা একটু আনতে যাচ্ছি। নিজেদের বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আমাদের তরুণদের কথা বলছি আর কি, আমরা যারা আছি, আমি অ্যান্ড যারা এখনো তরুণ তো আমি আসলে পার্থক্য বলবো, আমরা এখন তরুণ না হলো তরুণতর, কারণ এই তরুণ নিয়েও আমার একটা ডেফিনেশনটা আসলে আমরা এখনো জানি না। আমি 40 এখনো তরুণ রয়েছি, আসলে 40-এ তরুণ বলা উচিত কিনা, তাহলে 23-কে কি বলবো আমি জানি না। ওরাও কিন্তু তরুণ এবং পলিটিক্যালি অ্যাক্টিভ হওয়ার মতো সব কিছুই তাদের আছে। আবার দেখতে পাচ্ছি অনেকের বয়স 60 হয়ে গিয়েছে, এখনো তারা তরুণ নেতা, তরুণ মন্ত্রী হিসেবে তাদেরকে সম্বোধন করা হয়। অ্যান্ড আই এম শিওর পার্থ উইল এগ্রি উইথ মি। স্বপ্ন এক জিনিস, স্বপ্ন দেখা এক জিনিস, ড্রিম ইজ গুড, বাট ইফ ইউ ডোন্ট অ্যাক্ট আপন ইউর ড্রিম, স্বপ্ন দেখলাম কিন্তু সেই স্বপ্নের পথে যদি আমি নিজেকে ধাবিত না করি, যদি স্বপ্নকে অনুসরণ না করি, তাহলে কিন্তু সেই স্বপ্নটা অর্থহীন স্বপ্ন। আমি বিশ্বকাপ জয় করতে চাই, সেই স্বপ্ন আমি দেখলাম, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য আমার চেষ্টাটা তো থাকতে হবে। আমি শুধু স্বপ্ন দেখছি যে একটা পরিবর্তন আসবে, কিন্তু আমি নিজে সেই পরিবর্তনের জন্য কিছু করব না, কেউ পরিবর্তনটা নিয়ে এসে আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবে, সেটা কিন্তু হবে না বাংলাদেশে। সেই জিনিসটা কিন্তু মাথায় রাখা উচিত। যে কারণে এই স্বপ্ন ভঙ্গগুলো বারবার হচ্ছে, যে আমরা শুধু স্বপ্ন দেখছি কিন্তু তারপর আর আমরা উই ডোন্ট অ্যাক্ট আপন দ্য ড্রিমস। আপনি যদি একটু আগে যে ডক্টর ইউনূস সাহেব যে কথা বলেছেন যে ইয়েস, বাংলাদেশের জন্য উনি সম্মান নিয়ে এসেছেন, এই বিষয়ে কিন্তু আসলে বিতর্কের কোনো জায়গা নাই। এবং বিতর্কগুলো যারা শুরু করার চেষ্টা করছেন, এমনকি বাংলাদেশের মানুষ বিতর্ক করার চেষ্টা করছেন যে তার নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল কি ছিল না, এটা আমাদের জন্য সত্যি ইটস ভেরি আনফরচুনেট যে এই আলোচনা আমাদেরকে করতে হচ্ছে। এমন না যে আমরা প্রতি বছর একটা করে বাংলাদেশি নোবেল প্রাইজ আমাদের জন্য আসে। বাঙালিদের মধ্যে এখন পর্যন্ত 3টা নোবেল প্রাইজ এসছে। রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা দাবি করি আমাদের, ভারত বলে তাদের। অমর্ত্য সেন, আমরা বলি আমাদের, ভারত বলে তাদের। ডক্টর ইউনূস, আমরা বলি আমাদের, ভারত বলতে পারে না তাদের। একেবারে আমার নিজস্ব যদি বলতে হয়, ডক্টর ইউনূস আমাদের জন্য একটা বড় সম্মান নিয়ে এসছেন। সেখানে আমার মনে হয় যে এখানে যখন আমরা ক্ষমতায় যারা চলে যান, তখন কিন্তু তাদেরকে অনেকেই বিভিন্নভাবে তাদেরকে আরো বিপদে ফেলার চেষ্টা অনেকেই করেন। আমি এই কারণে বললাম, আমি যে কত 2-3 দিনে পত্রিকায় যেগুলো দেখলাম যে ডক্টর ইউনূসের নোবেল পাওয়া উচিত ছিল না, শান্তি নোবেল পুরস্কারের প্রধান দাবিদার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা বলেন নাই, এটা আরেকজন যে বলছেন, আসলে কিন্তু তিনি শেখ হাসিনার ভাবমূর্তি নিয়ে নষ্ট করছেন। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী বোঝেন কিনা সেটা কিন্তু আমাদের আলোচনার বিষয় এখানে না। এবং পত্রিকায় ছবি সহ দেখলাম শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, তার পাশে সন্তুল লালমার ছবি, উপরে দাবি যে ওনাদেরই আসলে নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। এগুলোর মাধ্যমে আসলে কি করা হচ্ছে সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে নিজেই বুঝতে হবে। কেন এগুলোর পরে আবার অনেক ধরনের কথা উঠে। আমি নিজে আজকে দেখছিলাম যে ওই ইন্টারনেট, টুইটার এখন তো খুব ভেরি অ্যাক্টিভ বাংলাদেশে, ফেসবুক এন্ড এভরিথিং, সেখানে দেখছিলাম এক ধরনের বক্তব্য আসে। সেখানে এই ধরনের বক্তব্য আসার পর যে আলোচনাগুলো এতদিন ছিল না, বরং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কিন্তু কটূক্তি করছে এখন সবাই। এবং সেটা কিন্তু আমার উপরে খারাপ লাগছিল যে উনি কিন্তু এই মন্তব্যটি করেননি, করেছেন আরেকজন কেউ, কিন্তু তাকে আজকে সমালোচনার মধ্যে টেনে নিয়ে আসালো আরেকজন। তার একদিনের সেই আপনার 96-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমি দেখলাম ইন্টারনেটে একটা জায়গায় যে শেখ হাসিনার তখনকার প্রধানমন্ত্রী হিসেবে তার একটা বক্তব্য চট্টগ্রামে তিনি বলেছিলেন যে ছাত্রলীগের একটি জনসভায় ছাত্রলীগের 7 জন কর্মী মারা যাওয়ার পর বলেছিলেন ছাত্রলীগ কি চুরি পড়ে বসে আছে, সেই সম্পূর্ণ নিউজ পেপারে ক্লিপিং সহ ইন্টারনেটে আমি দেখলাম আজকে। এই ধরনের কথাগুলো যে আজকে আসছে, এগুলো কিন্তু খামাখা আসছে এই বিতর্কগুলো অবতারণা করছেন সে সমস্ত মানুষগুলি। ডক্টর ইউনূসের ব্যাপারে যে জিনিসগুলো এসছে, আমার মনে হয় এগুলো কিছু বিষয় আমাদের খুব ক্লিয়ারলি, আমি জানি না আমাদের সেই সময়টুকু আমরা আসলে পাবো কিনা। কেন ডক্টর ইউনূসের এই নোবেল পুরস্কার বিজয় কিন্তু শুধুমাত্র তার, আমি ব্যক্তিগতভাবে না দেখি, এটাকে সম্পূর্ণ দেশের একটা সম্মান হিসেবে দেখার চেষ্টা করি। এবং বিশেষ করে আমি কিছুদিন আগে দেখলাম যে আরেকজন অত্যন্ত তরুণ এবং রাজনীতির সম্ভাবনাময় বঙ্গবন্ধুর, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে রয়েছে, সজীব ওয়াজেদ জয়, যাকে নিয়ে বাংলাদেশের তরুণরা কিন্তু স্বপ্ন দেখেছে এবং এখনো দেখছে। এবং আমিও প্রত্যাশা করি তিনি একটি সুস্থ রাজনীতি, সুন্দর রাজনীতি দেওয়ার চেষ্টা করবেন। তার লেখা একটা চিঠি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়েছে এবং সেগুলো পত্রিকায় এসছে, তার ব্যাপারে কিছু খবর এসছে। এবং সেই চিঠিটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে আইদার হি হ্যাজ বিন মিসইনফর্মড, তাকে কিছু ভুল তথ্য দেওয়া হয়েছে, এবং সেখানে তার পরিচয়টা, যেটা আমি তার আগে কিন্তু কখনো দেখিনি যে এভাবে নিজে তিনি তার পরিচয়টা দিয়েছেন, সেটাও কিভাবে দিয়েছেন বা কেউ তাকে দিয়েছে কিনা, এই জিনিসগুলো কিন্তু যারা ক্ষমতায় থাকলে কিন্তু অনেক রকম ষড়যন্ত্র হয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে বুঝতে হবে যে
তারা নিজেরা আসলে কোনো ষড়যন্ত্রের ভেতর পড়ছেন কিনা, কারণ সেখানে কিন্তু সজীব ওয়াজেদ জয়, অ্যাডভাইজার টু শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার অফ অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এই পরিচয় তিনি যখন দিচ্ছেন কিন্তু সরকারের বক্তব্য হিসেবে বিভিন্ন জায়গায় চিঠিটা প্রেরিত হয়েছে। আম শিওর এই চিঠি ব্যাপারে পার্থরও জানা থাকার কথা এবং আম শিওর আপনারা সেই চিঠি জানা থাকার কথা, এবং সেখানে স্পষ্টভাবে তিনি কিছু কিছু জিনিস বলেছেন। আমি সেই বিষয়ে আসতে চাই, যদি এই চিঠি নিয়ে বা গ্রামীণ ব্যাংকের ইস্যুতে যদি আমাদের বক্তব্য রাখার সুযোগ থাকে, আই উইল টক অ্যাবাউট ইট। এর আগে আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমরা কি ক্যান উই টক অ্যাবাউট দি ডক্টর ইউনূস ইস্যু, তারপরে আমরা একটু পার্থর বক্তব্য শুনি। প্লিজ আগে শুনি। ডক্টর ইউনূসের ব্যাপারে আমি খুব অল্প একটু মানে খুব কনসাইজলি আমি বলবো, হি ডিলস উইথ ইন্টারেস্ট, দ্যাট ইজ রিবা অ্যান্ড দ্যাট ইজ হারাম। হ্যাঁ, সো ওই ব্যাপারে আমাদের যাওয়া দরকার নেই। লেটস জাস্ট টক অ্যাবাউট দ্য নোবেল লরেট, যে আমরা শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে কথা বলি। অবশ্যই আজকের দিনে উনি আমাদের জন্য অনেক সম্মান বয়ে এনেছেন, এবং আমি ঠিক মাহি ভাইয়ের মতো বলবো না, কেন জানি মনে হচ্ছে মাহি ভাইয়ের কথা শুনে যে সবাই ষড়যন্ত্র করছে, সবাই ষড়যন্ত্র করছে, বাট আমার করছে কিনা আমি এখনো বলি, আমার কাছে মনে হচ্ছে কি ষড়যন্ত্র করছে অথবা ওনারা বোকামি করছেন, দুটোর একটি। আমি ওই কথাটা বলবো না, আবার আমার মনে হয় যে প্রাইম মিনিস্টার আর তার আশেপাশের যারা তারা অনেক কেপেবল বুঝার জন্য যে কোনটা ষড়যন্ত্র কোনটা ষড়যন্ত্র না। চিলু ভাই, লেটস নট বি পলিটিক্যালি কারেক্ট, আমরা বাংলাদেশের মানুষ বা আমরা হিসেবে একটা অ্যাটর্নি জেনারেল বলে কে নোবেল পাবে কে নোবেল পাবে না, আপনি কল্পনা করতে পারেন? একটা অ্যাটর্নি জেনারেল হাইকোর্টে বসে বলছেন ডক্টর ইউনূসের মামলা করেছেন, আপনি এসে বলবেন এটা আউটকাম মামলার, এটা হয়েছে এটা হয়নি। আপনি কোথা থেকে বলছেন কার নোবেল পাওয়া উচিত কার নোবেল পাওয়া উচিত না? একটা অ্যাটর্নি জেনারেল, না দুঃখটা কোথায়, এই যদি অ্যাটর্নি জেনারেলের বুদ্ধিমত্তা হয়ে থাকে তাহলে আমি অনেক শঙ্কিত যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এই বুদ্ধি নিয়ে চলে যে সে প্রেস কনফারেন্স করে বলছে কার নোবেল পাওয়া উচিত কার নোবেল পাওয়া উচিত না। আর যদি সে চাটুকারি করে, দ্যাট ইজ সামথিং এলস। If he sees himself যে নেক্সট ল মিনিস্টার বা সামথিং লাইক দ্যাট, কারণ এটাও তো হয় বাংলাদেশে, তো সেই ব্যাপারে আমার কোনো কথা নেই। আমি আরো বেশি শঙ্কিত ডক্টর ইউনূসের সাথে এই সম্পর্ক হওয়াতে বিবিসিতে, আই হ্যাভ উইটনেসড বিবিসিতে হোয়াইট হাউস রিপ্রেজেন্টেটিভ যেভাবে কথা বলেছেন এবং তারা ডিরেক্টলি এটাকে পলিটিক্যালি মোটিভেটেড করেছেন, এবং বিবিসি হোয়াইট হাউস রিপ্রেজেন্টেটিভ বলেছেন যে এটা প্রাইম মিনিস্টার করছে এই, এবং মাহবুব আলমের সাথে তারা কথা বলেছে টেলিফোনে, এবং তাকে বলে দিয়েছে যে তোমাকে এগুলি শিখিয়েছে, ইউ আর সেইং এক্স্যাক্টলি হোয়াট এভার প্রাইম মিনিস্টার টোল্ড ইউ টু সে, এবং বলেছে যে গভর্নমেন্ট চিন্তা করছে আগামীতে গ্রামীণ ব্যাংক গভর্নমেন্ট হাতে নিয়ে নিবে এবং ইলেকশনের আগে গ্রামীণ ব্যাংকের যত লোন আছে সেগুলি মাফ করে দিবে, ফরগো করে দেবে। এটা একটা ইলেকশনে স্টানবাজি করবে। এটা আমার কথা না, এটা বিবিসিতে এক্স্যাক্টলি হোয়াইট হাউস রিপ্রেজেন্টেটিভ যে বক্তব্য দিয়ে সে করেছেন। আমাদের ফরেন মিনিস্টার দীপুমণি বারবার বলছেন যে এতে বাংলাদেশের সাথে কারো কোনো সম্পর্ক যুক্তরাষ্ট্রের নষ্ট হবে না। তারপরের দিনই জন কেরি বলছেন উই আর কনসার্নড। তারপরই ক্রাউলি আজকে বলেছেন, হিলারি ক্লিনটনের যে মুখপাত্র, উনি বলেছেন উই আর ডিপলি কনসার্নড, উই আর লুকিং ইনটু দ্য ম্যাটার। তো বাবা, আমি দীপুমণিকে বলতে চাই, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে, যে ডিপ্লোম্যাটরা এভাবেই কথা বলে, তারা ঝগড়া করে না ফোন উঠিয়ে, তাদের ল্যাঙ্গুয়েজ এটা যে উই আর কনসার্নড, উই আর লুকিং ইনটু দ্য ম্যাটার। আর কিভাবে মনে করছে প্রত্যেক জায়গায় এই চিঠির ব্যাপারে আমি শুধু এতটুকু একটা কথা বলবো, এই সজীব ওয়াজেদ সাহেব যে চিঠিটা লিখেছেন, সেই চিঠিটা ডেইলি স্টারের আজকে রিয়াকশন যেটা ছিল, আজকে না গতকালকে যে রিয়াকশনটা ছিল, সেটাও খুব একটা ভালো রিয়াকশন ছিল না। এই রিয়াকশন দেওয়ার আয়ারল্যান্ডের সাবেক রাষ্ট্রপতি এবং ইফ আই এম নট মিস্টেকেন ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনের সামওয়ান, যে একজন, তারা বলেছেন যে দিস ইজ ফ্রেন্ডস অফ গ্রামীণ নামে, যে দিস ইজ কমপ্লিটলি ডেফামেটরি, দিস ইজ কমপ্লিটলি ডেফামেটরি, এবং এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না। তাহলে আপনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ওনারা বলছেন যে এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, অনেকে তো আবার দেখুন, গ্লোবালাইজেশনের সময় আবার হঠাৎ করে আপনি বলে দিবেন অভ্যন্তরীণ, 30-40 বছর আগের যে সুপ্রিমেসি বা আমাদের যে মানে নিজস্ব ব্যাপার, এখন কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু অনেক ওভারল্যাপ করে। যেমন নোবেল কিন্তু কোনো আভ্যন্তরীণ ব্যাপার না, নোবেল এক্স্যাক্টলি সবার জিনিস, নোবেল কমিটির জিনিস। ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের একজন না। তো ন্যাচুরালি আপনার যখন বন্যা হয় আপনি তো বলেন এটা আমার আভ্যন্তরীণ ব্যাপার, তখন আপনি হাত পাতেন যে ভাই আমাকে কিছু দিয়ে যাও। আপনার চাল দরকার আপনি ভিয়েতনামে বলেন আপনাকে কি দিয়েছে। বাট আপনার দেশে যখন গণতন্ত্র নষ্ট হবে বা এই ধরনের কোনো টাইরানি দেখা যাবে, তখন ন্যাচুরালি আপনি তাদেরকে বলতে পারবেন না যে এটা আমার আভ্যন্তরীণ ব্যাপার।
তো এই কথাগুলি আসলে পলিটিক্যাল স্টেটমেন্ট, যে এটা আভ্যন্তরীণ ব্যাপার, বাট এটা খুব আনফরচুনেট যে বাংলাদেশে ডক্টর ইউনূসকে এভাবে হেয় প্রতিপন্ন করা হলো বা করার চেষ্টা চলছে। এবং যে যাই বলুক না বলুক, এটা এখন সবাই বুঝে যে এটা শুধুমাত্র একটা পার্সোনাল ভেন্ডাটা ছাড়া আমি মনে করি যে সরকারের তরফ থেকে একটা ইউনূস অ্যালার্জি ছাড়া I do not see any other valid reason, because উনি তো নেমেই যেতে চাচ্ছিলেন ওনার ওই পদ থেকে, তো একটা গ্রেসফুল ডিপার্চার তো উনি এক্সপেক্ট করতেই পারতেন, আমরা তো এতটুকু দিতেই পারতাম। আজকে পুরো পৃথিবীতে সব পেপার পত্রিকায় কিন্তু এটা নিয়ে লেখা হচ্ছে, তো আমার মনে হয় না এতে বাংলাদেশের ভাবমূর্তি খুব একটা বাড়বে, আমার এটা আমি মনে করি। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট এখানে তুলতে যাচ্ছি চিঠির বিষয়ে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তিনি যদিও বাংলাদেশে থাকেন না, তিনি আমেরিকাতে থাকেন, এবং আমেরিকার নাগরিকত্ব আছে কিনা সেই বিষয়ে ঠিক এখনো যাই না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কিন্তু বাংলাদেশে স্থায়ীভাবে তিনি বসবাস করেন না, হতে পারে তিনি আমেরিকার নাগরিক, সেটা যাই হোক, এটা প্রধানমন্ত্রীর নিজস্ব ব্যাপার কাকে তার উপদেষ্টা নিয়োগ করবেন। তিনি যে চিঠিটি দিয়েছেন সেই চিঠিতে আমি অনেকগুলো বিষয় রয়েছে, আমি সবগুলো বিষয় তুলব না, কিন্তু এই প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই পথটা কিন্তু খুব ওজনদার একটা পদ। এখান থেকে যে বক্তব্যগুলো আসবে তাকে সেই তথ্যগুলো কিন্তু সঠিক হতে হবে। তিনি বলেছেন যে, প্রথমে বলেছেন যে গ্রামীণ ব্যাংকের যে ফান্ড যেটা ট্রান্সফার করা হয়েছে টু গ্রামীণ কল্যাণ নামে একটি প্রাইভেট কর্পোরেশনকে, ইন দ্য লেট ইজ রিটেন, মুখে বলেননি যেদিন আজকে বলতে হবে না, বলে বলেছিলাম, ইট ইজ রিটেন দ্যাট ফান্ড হ্যাড বিন ট্রান্সফার্ড টু গ্রামীণ কল্যাণ হুইচ ইজ এ প্রাইভেট কর্পোরেশন। গ্রামীণ কল্যাণ ইজ নট আ প্রাইভেট কর্পোরেশন, ইট ইজ এ নন প্রফিট অর্গানাইজেশন। এই ধরনের ভুলগুলো চিঠির মধ্যে গিয়েছে। আর জায়গায় তিনি বলেছেন যে গভর্নমেন্ট ওয়াজ ফোর্সড টু ফর্ম এন ইন্ডিপেন্ডেন্ট কমিটি টু ইনভেস্টিগেট। দেয়ার ওয়াজ নো কমিটি, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন কমিটি ওয়াজ ফর্মড। There was a review committee was formed by the government, এবং যেটাকে গ্রামীণ ব্যাংক কিন্তু ওয়েলকাম করেছিল। সুতরাং এই ধরনের তথ্যগুলো সেখানে বারবার দেওয়া হয়েছে। আর এই জায়গায় বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং চিঠিতে স্পষ্টভাবে উনি কিন্তু সরাসরিভাবে বলেছেন যে প্রেস কনফারেন্স হয়েছে, যে প্রেস কনফারেন্সে ডক্টর ইউনূস was there and no question was allowed to ask and he didn't answer it. উনি ওনার বক্তব্য বলেছেন, কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চলে গিয়েছেন। এই প্রেস কনফারেন্স টেলিভিশনে প্রচার হয়েছে। Many questions was asked and he answered every single questions. যে কারণে এই ধরনের বক্তব্যগুলো কিন্তু আসলে প্রয়োজন ছিল না। আরেক জায়গায় বলা হয়েছে, যেটা একটু আগে পার্থ বলেছেন, যে ইন্টারেস্ট ইজ হারাম ইন ইসলাম, সো দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। সেটা দ্যাটস হোয়াট আই এম সেইং। না ভাই মুসলমান হিসাবে যখন কথাটা বললাম, আমি সেটা সেপারেট ইস্যু, বিকজ মুসলমান বাঙালি হোক আর অনলি গ্রামীণ ব্যাংক যে ইন্টারেস্ট চার্জ করে, সারা বাংলাদেশ, সারা বিশ্ব অর্থনীতি এই ইন্টারেস্টের উপর চলছে। সো হঠাৎ করে এটা নিয়ে শুধুমাত্র গ্রামীণ ব্যাংকে, না আমি তা বলছি না, বাট আমি যেটা আইন মুসলিম ল, এটাও ঠিক যে মুসলিম লতে যেটা হারাম সেটা হারাম, বাট তারপরও তথ্যগুলো সঠিক নয়। তিনি বলেছেন যে গ্রামীণ ট্যাক্স ইভেশন করেছে। এই পার্থ ইজ এ লয়ার, হি ক্যান ক্লিয়ারলি এই ডিফারেন্সটা আসলে, ইয়েস, অ্যাভয়েডিং ইজ নট আ ক্রাইম, evading is a crime. Evading is a crime, but avoiding and evading এর মধ্যে তো বড় পার্থক্য আছে, অনেক বড় পার্থক্য, এবং সেখানে ক্রিমিনাল হিসেবে ডক্টর ইউনূসকে, বাট আমি বুঝি না আমি ঠিক থামাই, এটা অ্যানালাইজ করার, আমি শিওর ইউ হ্যাভ অল দ্য রাইট টু ডু দিস, কিন্তু আমার কথা হলো যে ড্যামেজ হ্যাজ বিন ডান। এই চিঠির চেয়েও সবচেয়ে বড় বক্তব্য যেটা হয়েছে, যে আপনি যদি একে আমাদের অ্যাটর্নি জেনারেলের কথাটা বলেন, তার কথার মধ্যে থেকে তো সব বের হয়ে যাচ্ছে, বিকজ অ্যাটর্নি জেনারেল কিন্তু অনেক বড় একটা পজিশন। আপনি বুঝছেন, অ্যাটর্নি জেনারেলের যে ভাইব, পুরো জুডিশিয়ারি সেভাবে চলবে। সেখানে অ্যাটর্নি জেনারেল ডাইরেক্টলি সে বসে বলেই দিল, তার মানে ইনডিরেক্টলি সে কোয়েশ্চেন করলো নোবেলকে। ইনডিরেক্টলি সে বলে যে নোবেল যদি কেউ পায় তাহলে এ পাবে, এই কথা বলে যে প্রধানমন্ত্রী পাবে, সন্তু লারমা পাবে, যা বললো বাংলাদেশের সন্তু লারমার নামটা অ্যাড করলো কিভাবে, আমি শান্তি চুক্তির কারণে, বিকজ অফ দ্য পার্বত্য শান্তি চুক্তি। আমি আসলে এই জিনিসটা এখানে দেখানো চাচ্ছিলাম যে আমি যেহেতু তরুণ নেতৃত্বের কথা এসেছি, এবং জয়কে নিয়ে স্বপ্নটা তো আছে। পার্থর একটি বক্তব্য থেকে বলছি, যে বলেছে যে পার্থ বলছে যে গভর্নমেন্ট সরকারে যারা আছেন তাদের ক্যাপাবিলিটি যথেষ্ট আছে, ষড়যন্ত্র কোনটা ষড়যন্ত্র না কোনটা সেটা বোঝা, যথেষ্ট বুদ্ধিমান তারা আছেন। বাট একই সাথে কিন্তু আবার এটাও ওর বক্তব্য থেকে এসছে স্পষ্টভাবে, যে এই যে অ্যাটর্নি জেনারেল বক্তব্যতে কিন্তু তার বুদ্ধিমত্তা নিয়ে আজকে যথেষ্ট প্রশ্নের উদয় হতে পারে, কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে তাকে নিয়োগ দিলেন কে? সেই রাজনৈতিক নেতৃত্ব যেখানে তার এই যদি তাদের আসলে আপনি কি এটা অস্বীকার করবেন মাহি ভাই, যে বাংলাদেশের রাজনীতিতে চাটুকারের একটা আলাদা ক্লাস আছে, এবং সেটার অনেক শক্তিশালী, এবং সেটার রেজাল্ট যারা